যে তাতে প্রায় 25% তখন বলেছে, মানে আমাদের একটা গবেষণায়, যে তারা ভোট দেবে না, এবং 17% বলেছিল আওয়ামী লীগ থাকলে ভোট দিতে যেতাম। তখন ছাত্রলীগ, ছাত্রদল, এটা রাজনীতি, যদি ছাত্র ইউনিয়নটা উপরে থাকে ওইখানে কিন্তু মেধার কাজই তাকে কিছুটা হইলেও করতে আসতে হয়েছে। কিন্তু হ্যাঁ, প্রভাবিত করে, এবং ওইটাই তাকে আসতে হয়, একটু লেখাপড়া করেই তার জায়গা বলতে হয়। আবার যখন একটা লাঠি নিয়ে আসে তখন পাল্টা লাঠি আনতে হয়। নির্বাচনের পর দিনে সম্ভবত অথবা একদিন পর নিজে মই এনে বিভিন্ন জায়গা থেকে পোস্টার তাদেরগুলো ছিঁড়ে নিয়েছেন, অর্থাৎ পরিষ্কার রাখার একটা অভিপ্রায়ের বার্তা তিনি দিয়েছেন। আমরা খেয়াল করেছি বিভিন্ন জায়গায় বিএনপির কোনো কোনো আসনে এমপিরাও সেটা করেছেন। তো অর্থাৎ এই যে প্রতিযোগিতাটা, এটা কিন্তু আমাদেরকে ভালো বার্তা দিচ্ছে। তারপরে জুলাই সনদ নিয়ে যেটা, সেটাকেও বলবো যে বিএনপি তো সেটাকে অস্বীকার করছে না, কিন্তু যে সরকারে যায় তার দায়িত্ব কিন্তু বেশি। যে অপোজিশনে থাকে সে যে কোনো কথা যে কোনো সময় বলতে পারে। বিএনপি সেটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে চাচ্ছে না তা কিন্তু নয়। তো এরকম একটা জায়গায় সংসদ উত্তপ্ত থাকবে, নমুনায় বোঝা যাচ্ছে যে জামাত অত্যন্ত যন্ত্রণা দেবে। আমি সাদামাটা বাংলা একটা বললাম। প্রশ্ন করে রাখি, কারণ আমার কাছে সময় কম। যেহেতু আজকে জহিরুদ্দিন স্বপন, যে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, তিনি বলেছেন ভয় মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। কি দেখছেন সেটা আমরা শুনতে চাচ্ছিলাম। ভয়মুক্ত পরিবেশ এবং সাংবাদিকতার স্বাধীনতা, এই বিষয়গুলো কেমন হবে? এখানে বিষয়টা একটু লম্বা, আমরা চট করে সাংবাদিকতার স্বাধীনতা বলে ফেলি। এখানে দেখেন 3-4টা টার্ম যুক্ত: সংবাদের স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীনতা, সাংবাদিকের স্বাধীনতা। তারপরে যদি 3টা বলেন তাহলে সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথাও বলতে হবে, অর্থাৎ ওখানে মালিক কর্তৃপক্ষ ইনভলভ। কথাগুলো সহজ, কিন্তু যেটা অপ্রিয়ভাবে 17 বছর একটা চর্চা কিন্তু হয়ে গেছে, বাজে ধরনের চর্চা, যে ভয় পাওয়ার আগে আমি নিজে একটু ভয় পাই, অথবা ভয় জয় করে আমি দলীয়পনা শুরু করে দেই। এতে করে ভয় নামে যে জিনিসটা আছে এটা আর আমাকে পায় না, বরং আমি বন্দনায় লিপ্ত হই। আমার কাছে বন্দনা হয়তো চায়ও না তারা, কিন্তু আমি সুমুটু হয়ে নিজেই একটু বন্দনা করি, একটু স্তুতি গাই। কেন গাই? হয়তো কেউ প্রাপ্তির মোহে গায়, কেউ না পেয়েও খুশি হয়। এটা কিন্তু এক চরম এক কষ্টকর বিষয় আমাদের প্রফেশনের জন্য। তো আমাদেরও এখানে উপলব্ধির বিষয় আছে, যেটা যদি এর পাল্লা বেশি ভারী হয়, জি, তাহলে আপনি তখন কি ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ? পাল্লা ভারী হবে না সেই প্রত্যাশা রাখবো, এই কারণে যে পরিণতি কিন্তু আমরা দেখেছি। যারা এটা করেছেন তাদের কেউ কেউ এখন দেশ ছাড়া, কেউ কেউ কারাগারে আছেন, কেউ কেউ নানান জায়গায় লুকিয়ে আছেন, পথে ঘাটে মাঝে মধ্যে দেখা হয়। তারা হাতে গোনা কয়েকজন লোক এই কাজটি করে বাকিদেরকে কিন্তু অনিরাপদ করে গেছেন। এতে করে ভয় শব্দটা আমাদের মধ্যে কিন্তু পোক্ত হয়ে জেগেছে, আলোচনাও বেশি হচ্ছে। তো তথ্যমন্ত্রী মহোদয় তার জায়গা থেকে বলেছেন, ভয়ে আমরা সবাই থাকতে থাকতে এমন একটা অভ্যস্ত হয়ে গেছি, এটা অপ্রিয় সত্য। অনেকটা সার্কাসের ঘোড়া বা বাঘের মতো বেঁধে রাখা হয় কিছুক্ষণ, এরপরে রশিটা খুলে দিলেও সে ওই জায়গাটার বাইরে আর যায় না। তো যেহেতু আমরা মহৎ পেশা, আমাদেরকে জাতির বিবেকও বলা হয়, তো এই বিশেষণটা, এই আদরটুকু, এই সম্মানটুকুর কথা বিবেচনা করে যদি আমরা আমাদের পেশাদারিত্বের জায়গায় আসি, নিশ্চয় ভয় আমাদের থাকবে না। ধন্যবাদ আপনাকে রুবিন হোসেন প্রিন্স। রুবিন ফারহানা কালকে শপথ নেওয়ার পর কিছু কথা বলেছেন। সংসদে এবার আওয়ামী লীগ নেই, এটাকে কীভাবে দেখেন প্রশ্ন করা। সংসদে শপথ গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন যে আসন থেকে সন্ত্রাসী নির্বাচিত এমপি রুবিন ফারহানা, এবার দেশে 30% মানুষের রিপ্রেজেন্টেশন থাকবে না, এটা মাথায় রেখেই আমাদের সংসদে বসতে হবে। তিনি সম্ভবত আওয়ামী লীগের কথা বলেছেন, আওয়ামী লীগের 30%। আমার প্রশ্নটা হলো, আওয়ামী লীগের যারা আমরা 30%-এর কথা বলি, 30% ভোটের কথা বলি, তারা কি ভোট না দিয়েছিল? আচ্ছা, আমি ওইটা বলেই একটু আগে যে আলোচনা করলাম ছোট্ট একটু পার্ট নেই, ওটা আমি অল্পতেই সেরে দিই। কথা তো ঠিকই যে আমাদের এইবারে যে নির্বাচন করলাম তাতে বিরাট অংশ, মানে কি বলবো, যে বিরাট অংশ দলই, আপনি যদি আমাদের নিবন্ধনকৃত দল হিসাবে বলেন, সেটা নাই। এবং ভোট যেটা দেখানো হচ্ছে, আমি দেখানো হচ্ছে শব্দটা কেন বলছি, এটা বোধগম্য, যে 59 এই জায়গায়, তাতে তো টিআইবি অলরেডি এগুলো বলছে টলছে, এটা দেখা যাবে। এটা আচ্ছা, তাহলে আরেকটুও বলে দিই, যেমন আগেই আপনাদেরই পরিচিত বুঝবেন, আমাদের আলাদা নাই, কিন্তু একটা জায়গা থেকে যেটাকে আমি আনফোল্ড করে দেখতাম, তাতে যেমন একটা ভোট হিসাবে এরকম জানা গেছিল যে তাতে প্রায় 25% তখন বলেছে, মানে আমাদের একটা গবেষণায়, যে তারা ভোট দেবে না, এবং 17% বলেছিল আওয়ামী লীগ থাকলে ভোট দিতে যেতাম। বোঝার জন্য তখন 34% আমাদের ওই জায়গাতে তারা ছিল বিএনপি, আর প্রায় 20% জামাত ছিল। তাহলে আপনি 17 আর
25কে তো নেগলেক্ট করতে পারেন না। তা সেইটা সময় বলে দেবে যে কিভাবে পার্টিসিপেটরি হবে। ভোটে অনেকে গেছেন, ওইটা আপনি দেখবেন যে এই যে আওয়ামী লীগের নেতারাও যে পরে ভিডিও টিডিওতে বলছে, তারাও কিন্তু এই কথা বলেছে যে আমরা তো পরে প্রতিরোধ করতে বলিনি, অনেকে গেছে স্থানীয় স্থানীয়, সুতরাং সেইটা সেটা ফলাফল তো আমরা দেখলাম পরের দিন বিভিন্ন কার্যালয় টার্যালয় খুললো, স্লোগান তাতে মানে কি বলবো যে সবাই আসছে এটা বলা যায় না, আসেনি তাও বলা যায় না, আমি তো সেটার জন্য অপেক্ষা রেখেছি। কিন্তু আমি ছোট দুইটা মন্তব্য খালি করি। একটা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ আলোচনা যেটা করছেন। দেখেন, আমি সরকারের সামনে চ্যালেঞ্জ এইটা নিই, কারণ এটা জানি যে যাদের কথা বলছি মুক্তিযুদ্ধের বিরোধী, এগুলো আমরা বলতে পারি, বলবোই অবশ্যই, কিন্তু তারা তো শক্তি অর্জন করেছে, সেইটা তো হিসাবে রাখতে হবে। এইখানে আমি দেখি একটা পলিটিক্যাল চ্যালেঞ্জ আমাদের তো আছেই, আমরা যারা বাইরে আছি, আমি বাইরের কথা বলছি না, সরকারের কথা বলছেন। দেখেন, বিএনপিও শেষে তো মুক্তিযুদ্ধকে আফোল্ড করে তার ভোট চাইতে হয়েছে, এবং আমি তো বলি আমাদের বামপন্থীদের ভোট যা ছিল কমে গেছে, তার বিরাট অংশ শেষে মনে করছে দেশটা আগে বাঁচাই, ওইদিকে চলে গেছে। আমার সমর্থক বাহিনী আমাকে ভোট না দিয়ে এটা করেছে, আমাকে বলেছে যে ভাই ভোটের গেলে যে ভাই এবারের বাদ দেন, দিতে পারবো না, আমি যে অঞ্চলে থেকে এই অঞ্চলে। তা যাই হোক, আমি বলছি সেই চ্যালেঞ্জের জন্য দুইটি তিনটা জিনিস আছে, ব্যাখ্যা না করে বলি। একটা হচ্ছে তাকে তো সেই পলিটিক্সটা তাহলে করতে হবে, করে তাদের পলিটিক্যালি পরাজিত করতে হবে এই রাজনৈতিকভাবে। এটা কিন্তু এই সরকারের সামনে চ্যালেঞ্জ, এইটা একটা। আর একটা, এইটাকে আমি পজিটিভই দেখতে চাই, যেটা হচ্ছে যদিও আমি মনে করি যে অনেক সময় আমাদের রাজনীতিবিদরা দুই একটা এমন এমন কাজ করি, মিডিয়ার কাভারেজ টাভারেজ, এটা যার যেটা কাজ সেটা করতে দেওয়াই উচিত। আমি যখন রাষ্ট্র পরিচালনা করব আমার কাজ সেইটা হবে, আপনি যখন এইখানে অ্যাঙ্করের দায়িত্ব পড়েছে ওটাই তো প্রধান, সুতরাং আপনি ওইখানে যে একটু মাহাত্ম গেথে নিজেই ওইটা কি বলে যে দড়িতে গিরে দিচ্ছেন, এইটা মাহাত্ম গাওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। কিন্তু পজিটিভ যেটা বলি, দেখেন ওই যে ভাই একসময় তো ছাত্র আন্দোলনের তো আমরা ছিলামই, তাই একসময় দেখবেন যে যখন ছাত্র আন্দোলনের কথা উদাহরণ দিয়ে এখানে রাজনীতিতে বুঝবেন, দেখা গেল ছাত্র ইউনিয়ন তার শক্তিশালী হয়ে মেধার চর্চা করছে, তখন ছাত্রলীগ ছাত্র দল এটা রাজনীতি যদি ছাত্র ইউনিয়নটা উপরে থাকে, ওইখানে কিন্তু মেধার কাজই তাকে কিছুটা হইলেও করতে আসতে হয়েছে। কিন্তু হ্যাঁ, প্রভাবিত করে, এবং ওইটাই তাকে আসতে হয়, একটু লেখাপড়া করেই তার জায়গা বলতে হয়। আবার যখন একটা লাঠি নিয়ে আসে তখন পাল্টা লাঠি আনতে হয়। তা সুতরাং এইখানে উত্তপ্ত, হ্যাঁ সংসদ থাকুক, আমি রাজপথ উত্তপ্ত থাকবে না আমি তা বলি না, কিন্তু অবশ্যই ন্যায়সঙ্গত জায়গায় থাকতে হবে, জনজীবনের সংকট সেটা আছে, কারণ ওইটা প্রথম দিন থেকে বলছি রাজপথে ভাই আমিও তো থাকবো, কারণ রাজপথ নিয়ে এটা সমস্যা না, সমস্যা হবে সমস্যা না, আমি বলি যে এটাকে পজিটিভ দেখতে হবে, যে ওইখানে যদি যে কাজটা করে সরকার যাতে ওই কাজের বিবেচনা করেই তারাও দায়িত্বশীল আচরণ করে। যেমন এটা তো আমি খুবই কারেক্টলি বলি, কতদিন ধরে আমরা বলছি, আমি তো কত বক্তৃতা করছি যে আমরা ক্ষমতায় গেলে কি বলে জালনা দরজায় পর্দা থাকবে না আমাদের এমপিদের, এবং শুল্কমুক্ত বাড়ি গাড়ি তো দূরের কথা কিছুই নেব না, এবং এইখানে এসে আমাদের ওই হোস্টেলেই তারা থাকবে ওই কাজের জন্য, এবং এই সময় ব্যবসা বাণিজ্য তার পরিবারের সবার সাথে বন্ধ থাকবে। এক ধাপ ওইটা কারেক্ট হলে তো হয়েছে বেস্ট, এবং বিএনপিওর সাথে সাথে বলেছে এটা অফকোর্স পজিটিভ। আমরা এই ধরনের কতগুলো পজিটিভ ট্রেনও যদি সেট করতে পারি, কিন্তু এক ধাপে তো এটা আমরা বলছি কিন্তু ন্যূনতম গণতন্ত্রের পথে যাত্রা, কাল পরশু হয়ে যাবে নট দ্যাট, কিন্তু ওইটাও যদি আমরা করতে পারি সেটা কিন্তু পরবর্তীর জন্য এবং দেশের জন্য একটা পজিটিভ। কে কতদিন ধারণ করে সেটা বিষয় আপনি একটু বলার চেষ্টা করেছিলেন টিআইবি রিপোর্টের কথা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত 40% আসনে একাধিক অনিয়মের চিত্র দেখা গেছে বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সোমবার দুপুরে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়, দৈব চয়নের ভিত্তিতে 70টি আসনে নির্বাচন পর্যবেক্ষণ করে অনিয়মের চিত্র দেখতে পেয়েছে টিআইবি। অর্থাৎ যে 40% আসনে অনিয়মের কথা বলা হচ্ছে সেগুলো মোট 300 আসনের 40% নয়, বরং 70টি আসনের মধ্যে 40%। তাহলে টিআইপির রিপোর্ট যদি সত্য হয় তাহলে নির্বাচনটা কেমন সুষ্ঠু হলো? না, আমি এক কথাই বলি, দেখেন আমরা অনেক সময় যখন বলি অবাধ সুষ্ঠু, এই কথার সাথে শেষে কিন্তু আমাদের বলতে হয় গ্রহণযোগ্য। গ্রহণযোগ্যটা কেন বলি জানেন? আমি আমারটা বলি, আমরা কিন্তু অনেকদিন ধরে বলে সেবার একটু এই জায়গায় চলে আসি যে নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে, একটা আমূল পরিবর্তন করে নির্বাচনের জায়গায় যাওয়া দরকার, আমরা কিন্তু সেটা পারি নাই। আচ্ছা, আমূল সংস্কার কাগজে কলম লিখলে কালকেই পারতাম, আমিও তো মনে করি না, কারণ সমাজটা শ্রেণীবিভক্ত রাখলে ওটা পারা যাবে না, তাহলে ন্যূনতম গ্রহণযোগ্য জায়গায় যেতে হবে। তাহলে এই যে নির্বাচনে দেখবেন সেই দিকে এসে আমরা কিন্তু বলার চেষ্টা করছি, আমি তো একাধিকবার বলেছি যে দেখেন এইখানে ভোট দেওয়ার একটা সুযোগ হলো, কিন্তু ভোটে দাঁড়ানোর অসমতা কিন্তু থেকে গেল, টাকা ছাড়া ভোটে দাঁড়ানো যায় না, সংস্কার আলোচনা করতে পারে নাই, তারপরে দাঁড়ানোর পর এনিহাও জেতার জন্য আমরা শেষে বলছিলাম এখন তাহলে বুথ দখল টকল একটা থাকবে, ওইটাও যদি আপনি কিছুটা ঠেকাইতে পারেন, কিন্তু চলে আসবে রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার, ওই জায়গায় আপনি ম্যানিপুলেট পারবেন কিনা। কারণ আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার থাকলেও এখানে নানা মত পথের লোক ছিল, বিভিন্ন জায়গায় প্রিসাইডিং অফিসার অন্যরা যারা হয়েছে তারা কোন মতের লোক জানি, রিটার্নিং অফিসার জানি, আমরা বলেছিলাম ওইটাকে রদ করেন,
সবটা হয়নি। যেমন ধরুন বোঝার জন্য বলি, আমি এটা নিয়ে অত কোশ্চেন করতে চাই না বলুন, আমি যখন ভোট দিতে গেলাম যে কেন্দ্রে অবশ্যই ভোট দিয়েছি, আমি তো বলি 18 ভোট দিয়েছিলাম তো আমি, কিন্তু পরে জানলাম যে রাতে ভোট হয়েছে সেজন্য আমি দেখলাম যে আমাকে বাদ দেন, আমি অন্যদেরটা আগে খেয়াল করলাম যে ছবিটা দেখে একটু ভালোভাবে মেলানোর থেকে না আমার এটা জিতছে, এবং অযাচিত হয়ে একজন জিজ্ঞেস করলে আপনার বাবার নাম কি, তো ওর এইটা বুদ্ধিও নাই ছেলেটা, যাই হোক সরি আমি তার প্রতি সম্মান রেখেই বলছি, আমি কাউকে অসম্মান করতে চাই না, যে যদি কেউ ভুল ভোট দিতে আসে 2 নম্বরই করে ও তো বাবার নামটা মুখস্থ করে আসে, তো এইখানে যে মিলানোর ছবি দেখে নিশ্চিত কি না দেখে করার, এইটা প্রথম একটা কিছু ব্যত্যয় হওয়াটাই স্বাভাবিক হয়েছে। এটা আমরা দেখছি ব্যালট নিয়ে আগের দিন থেকে সন্ধ্যায় যেটা শুরু হয়েছে, সুতরাং টিআইবির এটা তো যথাযথই, তাতে করে ওই যে বললাম আমি আগে বললাম যে এইটা নিয়ে নানা কথা আছে, আপনি এই যে এখানে শুনলেন না যে 2 জনের এইখানে টানাটানি, তারপরে অনেক ঘটনা বলি, সুতরাং অনিয়ম যে হয়নি তা বলা যাবে না, কিন্তু এত সবের পরে ওই যে ন্যূনতম গ্রহণযোগ্য জায়গাটা ধরেই আমরা আগাতে চাই, এবং এইটা যদি আমরা এখন সুনির্দিষ্ট করে ফেলতে পারি, এবং আমি বলবো এই সরকারকেই এবং সবাইকে বলবো, আমি সহ অন্যদেরকে, যে এখন থেকে আসেন একটা বড় কাজ করি, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের কাজটা শুরু করি, ধন্যবাদ। তাহলেই দেখবেন আগামীতে আরো অনেক বেশি আমরা সংকট দূর করে যেতে পারবো। ধন্যবাদ জনাব মোস্তফা কামাল। জি, ভাই একটু করে বলছিলেন যে আমি বলছিলাম যে রুবিন ফারহানার কথা যে 30% অনুপস্থিতিতে নির্বাচন হয়েছে, কিন্তু আমরা যা দেখেছি বিভিন্ন এলাকা ঘুরে, আপনি নিজের এলাকায়, আমি আমার এলাকায় দেখেছি আওয়ামী লীগ লোকেরা অনেকে ভোট দিয়েছেন, এবং সে অনেকে বলছেন যে বিএনপি আসার কারণে আওয়ামী লীগের প্রত্যাবর্তন শুরু হওয়ার সম্ভাবনা আছে। কবে নাগাদ প্রত্যাবর্তন হতে পারে বলে মনে হয় আওয়ামী লীগ? যারা এটা বলছেন তারা মন গড়া বলছেন না, বাস্তব দৃষ্টিই বলছেন। তো আবার আওয়ামী লীগের প্রত্যাবর্তন শব্দটার সাথে আমি আপত্তি করি। আওয়ামী লীগ তো নাই হয়ে যায়নি, একদম চিহ্নিত কিছু লোক পালিয়েছেন। এরা মোটামুটি আপনি যে কাউকে, কার্যক্রম তো নাই, ভালো কার্যক্রম আছে, নির্বাচনেও ভালো কার্যক্রম ছিল। আর বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগকে হাসিল করার জন্য, আয়ত্তে নেওয়ার জন্য বিএনপি এবং জামাতে ইসলাম প্রতিযোগিতা করেছে বিভিন্ন জায়গায়, কারণ ভোট তো দরকার। তো আপনি এটাকে ইতিবাচকভাবে নেন, যেখানে 17-18টা বছর ভোটে তো খুঁজতে হয়নি আপনার, কেউ ভোট দিল কি দিল না, কেউ কেন্দ্রে এলো কি এলো না, এটা ম্যাটার করেনি। এবার আমি ইতিবাচকভাবে দেখছি এই কারণে যে অনেক বছর পরে নির্বাচনে ওয়াদা